খাবার টেবিলে সবাই মিলে একসঙ্গে খেতে বসেছে। শোভাদেবী সকলকে খাবার পরিবেশন করছেন। বৌমা লিলি আর ছেলে মলয় পাশাপাশি বসে দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। কয়েকদিন হলো মলয়ের বিয়ে হয়েছে, তাই এখন সংসারের যাবতীয় কাজ শোভাদেবী নিজেই করেন। বড় বউ সংসারের তেমন একটা কাজ করেন না, কারণ সংসারের বেশি টাকা বড় ছেলেই যোগায়। সে সুবিধা ভোগ করে বড় বৌমা। বাড়িতে 3টে কাজের মেয়ে আছে, তাদের সহযোগিতাতেই শোভাদেবী বাড়ির যাবতীয় কাজগুলো করে থাকেন। নিজের একমাত্র মেয়ে টিয়াকে বিয়ে দিয়েছেন বেশ উচ্চবিত্ত পরিবারে। মাঝে মাঝে টিয়া মায়ের কাছে এসে মায়ের আদর খেয়ে যায়, কিন্তু ও শ্বশুরবাড়ি বেশ বড়লোক হওয়ার জন্য সবসময় আসতে দেয় না। মেয়ে শ্বশুরবাড়ি বলে কথা, সেখান থেকে কি সবসময় মেয়েকে বাপের বাড়িতে আসার কথা বলা যায়? শোভাদেবী মাছের একটা বড় পিস ছেলের পাতে দিয়ে বৌমার পাতে দিলেন ছোট একটা লেজের অংশ। এদিকে আরও অনেক মাছের পিস বাড়িতে তখনও রয়েছে, সেগুলো তিনি দিতে পারতেন, কিন্তু দিলেন না। শাশুড়িমাকে এসব করতে দেখে বৌমা লিলি চুপচাপ মুখ বন্ধ করে নিজের খাওয়া শুরু করল। কিন্তু এরকম আচরণ দেখে ছেলে মলয় মায়ের দিকে তাকিয়ে বলল, এ তোমার কেমন আচরণ মা? লিলি মাত্র কয়েকদিন হলো বাড়িতে এসেছে, আজ থেকে তুমি ওকে ছোট মাছ দেওয়া শুরু করেছ? মাছের লেজা অংশ বুঝি কেউ কাউকে দেয়? আমারই তো দেখে খারাপ লাগছে। আমার পাতে এত বড় মাছ দেওয়ার কী প্রয়োজন ছিল? লিলি তো এই বাড়িতে নতুন, ওকে বরং ভালো করে খাওয়াও। আমার মোটেও ভালো লাগেনি তুমি ওকে ছোট মাছের পিস দিয়েছ দেখে। বিয়ের আগে ওর কাছে তোমার নামে কত ভালো ভালো গল্প করেছিলাম, তুমি জানো? সেসব কিছু মিথ্যে করে দিও না। তবে আজ তো বাড়িতে মাংস রান্না হয়েছিল, সুগন্ধও পাচ্ছিলাম। মাংস কোথায়? বৌমাকে ছোট মাছ দিয়েছেন, আর ছেলের এত রাগ দেখে শোভাদেবী চমকে উঠলেন। তার ছেলে মুখে একটা কথাও বলতো না, সব সময় মায়ের পেছন পেছন ঘুরত। মা যা বলতো তাই করত, মায়ের কথার অবাধ্য হয়নি কখনো। এ ছেলে আজকে হঠাৎ মায়ের উপর কথা বলছে। বৌমার চক্করে পড়ে সবকিছু কি বদলে গেল? শোভাদেবী ছেলেকে বললেন, সুগন্ধ পাওয়া গেলে যে সেই খাবার সবসময় সবার সামনে বের করতে হবে এমন তো কোথাও লেখা নেই। আর বাড়ির বউ ছোট মাছ খাবে, এতে আর এত কথা শোনানোর কি আছে? আমরা তো তাই খেয়েছি। আমাদের শাশুড়ি মায়েরা আমাদেরকে মাছও দিত না। সকলের খাওয়ার পর যে কাঁটাগুলো বেঁচে থাকতো সেগুলোই আমরা খেয়েছি। কই, আমাদের স্বামীরা তো কখনো এটা নিয়ে কোনো কথা বলেনি। তুই নতুন নতুন বিয়ে করেছিস, তাই বউয়ের জন্য ওকালতি করছিস? দেখে তো বুঝতে পারছি বউ এসে মাথাটা খেয়েছে। না হলে যে ছেলে আমার মুখের উপর একটা কথা বলতো না, তার মুখে এত বড় বড় কথা। ভাবিস আমি কিছু বুঝি না? আমি সবই বুঝেছি। পরের বাড়ির মেয়েগুলো এরকমই হয়, আসতে নাচতে ছেলের মাথাটাকে চিবিয়ে চিবিয়ে খায়, আর শাশুড়ির নামে উল্টোপাল্টো কথা শেখায়, যাতে দীর্ঘদিন ধরে মায়ের বাধ্য ছেলেটাও একটা সময় মায়ের অবাধ্য হয়ে ওঠে। মা ছেলের কথাবার্তার মাঝখানে কিছু বলা উচিত নয়। লিলি তার স্বামীর উদ্দেশ্যে বলল, কি হচ্ছে কি? আমার জন্য তোমাকে এত ভাবতে হবে না। মা যা ভালো বুঝেছেন তাই করেছেন। আর তাছাড়া মাছের বড় পিস ছোট পিস বলে কিছু হয় না, মাছ মাছই হয়। তুমি চুপচাপ খাও, আমার জন্য তোমাকে মায়ের কাছে সত্যি ওকালতি করতে হবে না। আর তাছাড়া আমি মাছ খেতে এমনিতেও পছন্দ করি না। আমি মাকে সে কথা বলেছিলাম, তাই হয়তো উনি আমাকে ছোট মাছ দিয়েছেন। ছোট পিস হোক কিংবা বড় মাছ, স্বাদ তো একই। তুমি তোমারটা খাও। লিলির বড় যা রূপালীও সেখানে বসেছিল। সে শাশুড়ি মায়ের অপেক্ষা না করে একটা বড় পিস নিজের পাতে তুলে নিয়ে লিলির উদ্দেশ্যে বলল, এ বাড়িতে নিজেরটা নিজে নিয়ে নিতে শিখো। কেউ তোমাকে আদর করে খাওয়াবে না। প্রথম প্রথম আমিও তোমার মতন মুখ বুজে সব কিছু সহ্য করেছি, কিন্তু তারপর যখন দেখলাম এ বাড়িতে শুধুমাত্র বউদের উপর এভাবে অত্যাচার হয়, তখন থেকে আর সহ্য করিনি। তোমার দাদা মাস গেলে হাজার হাজার টাকা মায়ের হাতে সংসার খরচ তুলে দেয়। সেখান থেকে যদি একটা বড় পিস তার বউ খেতেই না পেল, তাহলে সংসারে এত টাকা দেওয়ার কি মানে? শুনেছি ছোট ভাই তো কম টাকা দেয় না। তুমিও তোমার ভাগের মাছটা বেশি করে নিতে শিখো। রূপালীর কথা শুনে শাশুড়ি মা তেলে বেগুনে চলে উঠেন। দাঁত খিটমিটিয়ে বললেন, তুমি তোমারটা খাও, অন্য কাউকে নিজের মতো হতে শিখিও না। বড়দেরকে সম্মান করতে জানো না, বাড়িতে তো কিছু শেখায়নি। নিজে তো উচ্ছনে গেছোই, আবার ছোট বৌমাকেও উচ্ছনে পাঠানোর ব্যবস্থা করছো। রূপালী চুপচাপ নিজের খাওয়া শুরু করল, যেন কিছুই হয়নি এমন ভাব করে সে। সে শাশুড়ি মাকে তেমন একটা পাত্তা দেয় না। লিলি মনে মনে রূপালীকে দোষী করতে লাগল। বিয়ের পর শ্বশুরবাড়ি হচ্ছে মেয়েদের আসল বাড়ি, আর সেখানে শ্বশুর শাশুড়ি হল বাবা মায়ের মতো। তাদের সাথে এভাবে কথা বলা একদমই উচিত নয়। লিলির বাবা মা অন্তত পক্ষে সেটা শেখায়নি। রূপালী যেটা করল সেটা ঠিক নয়। লিলি তার শাশুড়ি মাকে জিজ্ঞেস করল, মা, আমরা তো সবাই খেয়ে নিচ্ছি, আপনি কখন খাবেন? আপনার তো এরপর খেতে দেরি হয়ে যাবে। যদি বলেন আমি আপনার খাবারটা বেড়ে দিই, আপনি আমাদের সঙ্গে বসে খেয়ে নিন। শোভাদেবী বললেন, তোমরা খেয়ে দিয়ে উঠে যাও। আজ আমার মেয়ে টিয়ে আসবে শ্বশুরবাড়ি থেকে, আমি আর ও একসঙ্গে বসে খাবো। আমি ওর জন্য অপেক্ষা করছি। লিলির মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। কতদিন পর সে তার ননদকে দেখবে। লিলি তার শাশুড়িমাকে বলল,
টিয়া আসবে আমাদেরকে আগে বলেননি কেন? তাহলে আমরাও তার জন্য না খেয়ে অপেক্ষা করতাম, সকলে না হয় একসঙ্গে খেয়ে নিতাম। বেশি কথা বাড়িও না, 2 দিন হলো এ বাড়িতে এসেছো। কে কার সাথে খাবে না খাবে তুমি কি সবকিছু ঠিক করবে? মলয় খেতে খেতে উত্তর দিল, দেখো মা, লিলি বাড়িতে নতুন, ওই বাড়ির নিয়মকানুন তো তেমন কিছুই জানে না। ওর সাথে এভাবে আচরণ কেন করছো? মেয়েটে সংসারের সমস্ত নিয়মকানুন আগে বুঝে নিক, তারপর না হয় তার সাথে এভাবে কথা বলবে। ও তো খারাপ কিছু বলেনি, ওর একমাত্র ননদের সঙ্গে একসাথে খেতে বসতে চেয়েছিল। এতে অন্যায় কোথায়? তুমি আমাদেরকে বলতে পারতে আজকে টিয়া আসছে, তাহলে আমরা অপেক্ষা করতে পারতাম। বাড়িতে অতিথি এলে আগেভাগে নিজেদের খেয়ে নিতে নেই, অতিথির জন্য বসে থাকতে হয়। সেটাই তো তুমি আমাদেরকে শিখিয়েছিলে। আজ তাহলে একা তুমি না খেয়ে বসে থাকবে কেন? নিজের খাওয়া সময় মতো শেষ করে রূপালী বলল, আমাদেরকে বলেনি কারণ তাদের সাথে আমরা খেতে বসলে আলাদা যে আইটেমগুলো হয়েছে সেগুলো আমাদেরকেও দিতে হতো। নিজের মেয়ে আসছে বলে কথা, বাড়িতে কি শুধুমাত্র মাছ রান্না হয়েছে? দেখো গা, মাংসের 2-3 রকম পদও রান্না হয়েছে। মাছ, মিষ্টি, ভালো দইও হয়তো এনে রেখেছেন তোমার মা। এগুলো আমাদেরকে ভাগ দিতে হবে, সেজন্যই হয়তো আমাদেরকে আগে থেকে কিছুই বলেননি। বরাবরই এ বাড়িতে মেয়ে আর বৌমার কদরটা একটু অন্যরকম, সেটা তোমার মাকে দেখে শিখে আসছি। উনি মেয়ে আর বৌমার মধ্যে এমনভাবে ফারাক তৈরি করেন যে বৌমা হওয়া মানে পৃথিবীর সবথেকে বড় অপরাধের কাজ করা। রূপালী নিজের খাওয়া ছেড়ে উঠে গেল, কারণ তার খাওয়া সম্পন্ন হয়ে এসেছিল। রূপালীকে চলে যেতে দেখে মিনমিন করে শোভাদেবী বললেন, এই মেয়েটার সব কিছুতেই যেন বাড়াবাড়ি, বেশি বুঝে গেছে। স্বামী বাইরে থাকে বলে হাতে মাথা কিনে নিয়েছে যেন। দুটো বেশি টাকা রোজগার করলে এভাবে কারোর অহংকার বেড়ে যায়, সত্যি জানা ছিল না। 2-1 সময় ইচ্ছে করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই, কিন্তু নিজের ছেলের বউ বলে সেটাও করতে পারি না। লিলি আর মলয়ের খাবার প্রায় শেষ হয়ে আসছিল। ওরা দুজনে খেয়ে দিয়ে মাকে বিদায় জানিয়ে উঠে গেল। লিলির ব্যবহার যথেষ্ট নম্র এবং ভদ্র। সে একটা ভদ্র বাড়ির মেয়ে, আর তার শাশুড়ি মাকে সে এখনও সেভাবে চিনতে পারেনি, তাই সবসময় হাসি মুখে কথা বলে। কিন্তু তার হাসি মুখের প্রতি উত্তরে সে হাসি মুখ পায় না। শাশুড়ি মায়ের নিমতেতো মুখটাই তাকে দেখতে হয়। এতে তার খারাপ লাগলেও প্রতিবাদ করার ভাষা থাকে না। কিছুক্ষণ পর লিলির একমাত্র ননদ টিয়া বাড়িতে এসে উপস্থিত হল, হাতে 2টো মিষ্টির প্যাকেট। মেয়েকে আসতে দেখে শাশুড়ি মায়ের মুখে একগাল হাসি ফুটে উঠল, যেন 7 জন্মের সুখ তিনি এই মুহূর্তে খুঁজে পেয়েছেন। মেয়ের হাত থেকে মিষ্টির প্যাকেট 2টো নামিয়ে রেখে গলা জড়িয়ে ধরলেন, তারপর বললেন, কতদিন পর তোকে দেখলাম, কত রোগা হয়ে গেছিস, চোখের নিচে কালি পড়ে গেছে। ভালো করে খাওয়া দাওয়া করিস না নাকি? বৌমা, ওর ব্যাগটা নিয়ে ওর রুমে রেখে এসো। মেয়েটা কত দূর থেকে এসেছে, ওকে আমি 2টো খেতে দিই। এরপর বেশি দেরি করলে পেটে পিচ্চি পড়বে। লিলি তাকিয়ে দেখল, মোটেও তার ননদের চোখের নিচে কালো দাগ পড়েনি। বেশ সুন্দর আর উজ্জ্বল লাগছে তাকে। মুখ দেখিয়ে একটুও মনে হয় না যে সে খাবার দাবার খায়নি। তাহলে কেন তার শাশুড়ি মা তাকে নিয়ে এত বেশি আলোচনা করছেন? নিজের মেয়ে বলেই হয়তো এরকম করছেন। লিলি ব্যাগটা নিয়ে গিয়ে ননদের ঘরটায় রেখে এলো, তারপর আবার যথারীতি আগের সেই জায়গায় এসে দাঁড়ালো। লিলিকে দাঁড়িয়ে থাকতে দেখে ননদ টিয়া বলে উঠল, এই যে বৌদি, কেমন আছো? আমি অসময়ে এসে পড়েছি বলে বিরক্ত হওনি তো? জানি এটা তোমাদের বাড়ি, কিন্তু মাঝে মাঝে আমারও মাকে দেখতে ভীষণ ইচ্ছে করে, তাই না বলেই যখন তখন চলে আসবো, যেন কিছু মনে করো না। এটা যেমন আমাদের শ্বশুর বাড়ি, সেরকম এটা তোমার বাপের বাড়ি। তুমি যখন খুশি আমাদেরকে না জানিয়ে এ বাড়িতে আসতে পারো, আর আমাদের খারাপ লাগবে কেন? তুমি এলে আমাদের ভালোই লাগে। টিয়া তার মাকে জিজ্ঞেস করল, তারপর বলো, তোমার শরীর কেমন আছে? সব ঠিকঠাক তো? সুগার, প্রেশার সবকিছু নর্মাল তো? কেমন আর আছি, যেমন রেখেছেন ইনারা তেমনই আছি। সারাদিন পটের বিবির মতন বসে থাকে। কেউ একটা কুটো নেড়ে 2টো করে না। এই বুড়ো বয়সে সব কাজ আমাকেই করতে হয়, তাহলেই বুঝে নে কেমন আছি আমি। চল, তোর জন্য রান্না করেছি, তোকে খাবারগুলো পরিবেশন করে দিই। মা, আমি কি আপনার সাথে পরিবেশন করার জন্য যেতে পারি? না না, কোনো প্রয়োজন নেই। সব কিছু যখন আমি করতে পেরেছি তখন এটুকু আমি করে নিতে পারবো। তুমি বরং তোমার ঘরে যাও। শাশুড়ি মা নিজের মেয়েকে ডাইনিং টেবিলে বসিয়ে নানারকম খাবার বেড়ে দিতে থাকলেন। তাতে বড় মাছের পিস থেকে শুরু করে মাংস সবই আছে, মিষ্টি আর দইও আছে। লিলি এগুলো সবই দেখতে পেল। লিলি মনে মনে ভাবল, তাহলে তার বড় যা রূপালী খাবার টেবিলে বসে যে কথাগুলো বলেছিল সে কথাগুলো একটাও মিথ্যে নয়। এসব কথা চিন্তা করতে করতে দেয়ালের দিকে তাকালো লিলি। হঠাৎ করে সেখানে রূপালী এসেও উপস্থিত হলো, আর সে লিলিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এখানে হ্যাংলার মতো দাঁড়িয়ে আছো কেন? একটা খাবারও আমাদের জন্য না, সবই তিনি তার নিজের মেয়ের জন্য রান্না করেছেন। তখন দেখলে না, আগেভাগে আমাদেরকে খাইয়ে দিল যাতে আমরা ওসব খাবার খেতে না পাই। ও শুধু আজকে নয়, যুগ যুগ ধরে হয়ে আসছে। আমি কয়েক বছর ধরে দেখে আসছি এই বাড়িতে মেয়ে আর বৌমাদের কিভাবে পার্থক্য করা হয়। তুমি বাচ্চা মেয়ে, তোমার বুঝতে দেরি হবে,
কিন্তু তুমি যখন বুঝতে পারবে সব সহ্য হয়ে যাবে। প্রত্যেকটা শ্বশুরবাড়িতে মেয়ে আর বৌমাকে আলাদা চোখে দেখা হয়। ওনারা কেন আলাদা চোখে দুজনকে দেখে আমি জানি না। তখন তোমার কথাগুলো শুনে খুবই খারাপ লেগেছিল, কষ্ট পেয়েছিলাম। ভেবেছিলাম তোমার বাবা মা কি তোমাকে কিছু শেখায়নি, যে শাশুড়ি মুখের উপর এভাবে কথা বলছো। কিন্তু এখন যা দেখছি তাতে মনে হচ্ছে শুধু তুমি নয়, দুদিন পরে হয়তো আমার মুখ দিয়েও এই ধরনের কথাই বেরিয়ে আসবে। কারণ যে শ্বশুরবাড়িতে বৌমাদেরকে এইভাবে অবহেলা করা হয়, সে বাড়ির বৌমারা বেশি দিন মুখ বুজে সব কিছু সহ্য করে না। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তবেই বৌমারা মুখ ফুটে কিছু বলে ওঠে। প্রত্যেকটা মেয়েই সুন্দর সংসার করবে বলে শ্বশুরবাড়ি আসে, কিন্তু তাদের উপর এমনভাবে আচরণ করা হয় যে তারা নিজেদেরকে এই সংসারের পর ভাবতে শুরু করে, আর একটু একটু করে মরচে ধরতে শুরু করে সোনালি সংসারগুলোয়। যেদিন থেকে শাশুড়ি মায়েরা মেয়ে আর বৌমাকে এক চোখে দেখতে শুরু করবে, সেদিন থেকে সংসার আরও সুন্দর হবে।